এখন চলে যাচ্ছি ভোটারের ইশতেহারে। রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। ভোটারের ইশতেহারে রাজশাহী থেকে স্বাগত জানাচ্ছি আমি রাকিবুল হাসান। রাজশাহী এটি পরিচ্ছন্ন একটি নগরী হিসেবে পরিচিত, শিক্ষার নগরী হিসেবে পরিচিত। রাজশাহী এই সদর আসনে এই যে সিটি কর্পোরেশন সেটি নিয়েই এবং এর অর্থনীতি নির্ভরশীল এই পুরো শিক্ষা ব্যবস্থার নানা অনুষঙ্গের ওপরে। এবং এই রাজশাহী শহরের বাইরে যে 9টি উপজেলা রয়েছে তার যে বাকি যে 5টি সংসদীয় আসন তা নির্ভর করে কৃষি অর্থনীতির ওপরে। এবং এই কৃষির উদ্বৃত্ত থাকার পরও রাজশাহী এগিয়ে নেই, নানাভাবেই কিন্তু আসলে রাজশাহী পিছিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তা নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো কাজ করছেন এবং তাদের যে ইশতেহার সেটি আসলে সাজাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার জন্য। কি সেই ইশতেহার সেটি আমরা জানব। আমরা একটু পরিচিত হতে চাই আজকে আমাদের এখানে রাজশাহী জেলা পর্যায়ের যে শীর্ষ নেতারা আছেন রাজনৈতিক দলের তাদের সাথে। আমার ডান পাশে আছেন এমাজউদ্দিন মণ্ডল, রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি, এবং আমার বাঁ পাশে আছে মুরাদ মোর্শেদ, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক। আমার সর্বডানে আছেন আমাদের আহমেদ শফিউদ্দিন, যিনি সুজনের সভাপতিত্ব করছেন এখানে, এবং আমার সর্ব বাম পাশে আছেন আমাদের সাইফুল ইসলাম, এনসিপির আহ্বায়ক রাজশাহী জেলার। দর্শক, আসলে আমরা বলছিলাম যে আসলে এই যে রাজশাহী নানাভাবে পিছিয়ে আছে, এইখানে আসলে কিভাবে এই পরবর্তী যে নির্বাচন সেই নির্বাচনে রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহারগুলো সাজাচ্ছে। প্রথমে এমাজ ভাই, একটু জানতে চাই আপনার কাছে যে জামাত আসলে দীর্ঘদিন পর একেবারে প্রকাশ্যে জনগণের কাছে আসতে পেরেছে, কিভাবে আপনারা আপনাদের এই নির্বাচনের পরিকল্পনা সাজাচ্ছেন এবং আপনাদের ইশতেহারে জনগণের জন্য কি থাকছে? জি, ধন্যবাদ। এখন টিভির আজকের এই ভোটারের ইশতেহার আয়োজনে সম্মানিত সঞ্চালক এবং অতিথিবৃন্দ, দর্শক শ্রোতা, আমরা আসলে রাজশাহী অঞ্চল অর্থনৈতিকভাবে দীর্ঘদিন ধরে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া একটি বিভাগীয় শহর। আমরা মনে করি যে এই শহরে শহর কেন্দ্রিক বা রাজশাহী অঞ্চলে যে অর্থনৈতিক ফসলগুলো আছে সেই বেসড শিল্প কলকারখানাগুলো গড়ে তোলা। বাংলাদেশে অনেক ছোট ছোট শহরে বা জেলাতেও ইপিজেড আছে, অথচ রাজশাহীতে কোনো ইপিজেড নাই। আমরা রাজশাহীতে একটি ইপিজেড করার ব্যাপারে আমাদের চিন্তা আছে। আমরা সরকারি গেলে রাজশাহীতে একটি ইপিজেড করতে চাই। এখানে অনেক ছোট ছোট এগ্রো বেসড ইন্ডাস্ট্রি করা সম্ভব, যেগুলো রাজশাহী অঞ্চলে যেসব ফসল ফলে, বিশেষ করে আম এবং সবজি, এগুলো আমরা করতে পারি। রাজশাহীতে গরু, মাছ ইত্যাদি যে আমাদের সম্পদগুলো আছে সেই বেসড আমরা ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চাই। এমাজউদ্দিন, আমরা বুঝতে পেরেছি অর্থাৎ আপনারা হয়তো কৃষিকে গুরুত্ব দিতে চাচ্ছেন। আমি একটু গণসংহতি আন্দোলনের মুরাদ মোর্শেদ আপনার কাছ থেকে জানতে চাই, দীর্ঘদিন আপনারা আসলে এই অধিকারের আন্দোলন করে থাকেন, এই নির্বাচনে আপনাদের আসলে ইশতেহারটা কিভাবে সাজাচ্ছেন? সঞ্চালককে ধন্যবাদ এবং এখন টিভি কর্তৃপক্ষকেও ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমরা এখন যে সময়টাতে আছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তার ঠিক 1.5 বছর আগেই একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং গণ অভ্যুত্থানের একটা বার্তা ছিল যে বাংলাদেশ একটা স্বনির্ভর, নিজের জাতীয়তার উপরে দাঁড়িয়ে একটা শক্তিশালী বাংলাদেশ গড়ে উঠবে। এবং এই শক্তিশালী বাংলাদেশ গড়ে ওঠা, তার আগের যে রাজনৈতিক পটভূমি ছিল, যে পরিস্থিতি ছিল, একটা ফ্যাসিবাদী দুঃশাসন, এই দুঃশাসনের বাইরে একটা জনগণের দেশ আকারে এটা গড়ে উঠবে। জনগণের দেশ আকারে গড়ে ওঠার ক্ষেত্রে আসলে আমাদের জাতীয়ভাবে অনেকগুলো কর্মসূচি নেওয়া দরকার। তার মধ্যে প্রধান যে কর্মসূচি সেটা হচ্ছে যে বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীকে যদি আমরা দক্ষ জনগোষ্ঠীতে পরিণত করতে পারি, এইটা আমাদের একটা জাতীয় লক্ষ্য হওয়া উচিত। এবং তার পরিপ্রেক্ষিতে আসলে বিভিন্ন অঞ্চল ভিত্তিক, যেমন রাজশাহী অঞ্চলে যেমন উনি বললেন যে কৃষি নির্ভর ব্যবস্থা বা কৃষি নির্ভর শিল্প কলকারখানা গড়ে তোলা, ইপিজেড করা, অবশ্যই কোনো সন্দেহ নাই, কিন্তু একই সাথে আসলে শিল্পায়নের উপযোগী সমস্ত উদ্যোগ এখানে নেওয়া দরকার। এবং আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে আমরাও সারা দেশে অনেকগুলো জায়গায় আমরা নির্বাচন করছি। আমাদের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, তিনিও নির্বাচন করছেন তার এলাকায়। এবং আমরা পিপলের কাছে একটাই মেসেজ নিয়ে যাচ্ছি
যে আমরা গণঅভ্যুত্থান পরবর্তী এমন একটা বাংলাদেশ চাই যেখানে জাতীয় ঐক্যের মতের ভিত্তিতে সারা দেশের মধ্যে জনগণের মধ্যে একটা জাগরণ গড়ে উঠবে এবং সেই জাগরণের মধ্যে দিয়ে একটা নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে, যেই বাংলাদেশ আসলে অর্থনৈতিকভাবে অত্যন্ত স্বাবলম্বী হবে এবং কোনো বিদেশি পররাষ্ট্র নীতির কাছে নতজানু হবে না। এরকম একটা বাংলাদেশ আমরা চাই। বুঝতে পেরেছি। আমরা একটু সুজনের সভাপতি আছেন এখানে আহমেদ শফি ভাই, একটু জানতে চাই যে এই যে রাজনৈতিক দলগুলোর যে ইস্তেহার গুছানো বা এই অঞ্চল নিয়ে পরিকল্পনা, আপনার অভিজ্ঞতা কাজ করতে গিয়ে দীর্ঘদিনের, একটু আমাদের বলবেন কি যে আসলে এর থেকে আরো কি করা যেতে পারে? হ্যাঁ, ওনারা যেগুলো বলেছেন সেগুলো সঠিকই বলেছেন। এর পাশাপাশি যেটা আমার মনে হয়েছে যে দেখুন, রাজশাহী একসময় কিন্তু সেই জলপাইগুড়ি থেকে খুলনা পর্যন্ত সমস্ত অঞ্চল জুড়েই ছিল রাজশাহী বিভাগ। দিনে দিনে এর পরিধি ছোট হয়ে গেছে, কিন্তু এই অঞ্চলে যে শিক্ষার যে সূচনা হয়েছিল 200 বছর আগে, এখন দেখবেন যে এই লক্ষ লক্ষ বেকার তরুণ তরুণী ঘরে বসে আছেন, কাঁদছেন। এই যে যুব সমাজের যে কান্না, বেকারত্ব, শিক্ষিত বেকারদের যে কষ্ট, আমার তো মনে হয় কর্মসংস্থান হলো 1 নম্বর সমস্যা। এই কর্মসংস্থান যে কোনো মূল্যে আমাদের করতে হবে, তাদের হতাশা থেকে বাঁচাতে হবে। নানান ধরনের তারা কর্মসংস্থানের অভাবে নানানভাবে বিপথে চলে যান, তা থেকে রক্ষা করতে হবে। এইটির জন্য যা যা করণীয় ভাবতে হবে। আর সীমান্ত অঞ্চল 1947-এর দেশ ভাগের পর থেকে তীব্র প্রচণ্ডভাবে অবহেলিত এই সীমান্ত অঞ্চল, বাংলাদেশের সকল সীমান্ত, রাজশাহীও তাই। সেই অঞ্চলের মানুষের জন্য কর্মসংস্থান, এটা নিয়ে কি কোনো দিন ভাবলাম? সেটা খুব বিশেষ বাজেট বরাদ্দ করতে হবে সীমান্তের উন্নয়নে, এই দাবি এখান থেকে ওঠাতে হবে। এখানকার যে তরুণ প্রজন্ম, এখন যে ইন্টারনেট এসেছে, আইটি, এখানে কেন আমরা একটা বড় আইটি ট্রেনিং সেন্টার করতে পারলাম না? আসলে আপনি কর্মসংস্থানকে গুরুত্ব দিচ্ছেন। আমরা একটু এনসিপির কাছ থেকে জানতে চাই, যদি একটু সাইফুল ভাই একটু বলতেন যে আপনারা তো নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলেছেন, যদিও আপনারা জামাতের সাথে আসলে নির্বাচনে একাট্টা হয়েছেন, আপনারা আসলে কিভাবে ইস্তেহার সাজাচ্ছেন বা আপনারা যেই চিন্তাটা করেন সেটি আসলে কেন্দ্র পর্যন্ত পৌঁছে দেওয়ার প্রক্রিয়াটা কি এবারে নির্বাচনকে ঘিরে? ধন্যবাদ রাজীবকে এবং এখন টিভিকে। আমি আসলে একটু অন্য প্রসঙ্গে কথা বলতে চাই। আমি জানি না যে আমার এই কথাগুলো সাধারণরা কিভাবে নেবে, তবে আমার একটা হাইপোথিসিস আছে। হাইপোথিসিসটা হলো এরকম যে আমি মোটামুটি 1000 রুট লেভেল পিপুলের সাথে কানেক্ট করে তাদেরকে বুঝবার চেষ্টা করেছি যে জুলাই পরবর্তী সময়ে সাধারণ মানুষ রাজনীতিবিদদের কাছে কি চায়। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে যদি আমরা পার্সেন্টেজ করি, অ্যারাউন্ড 25 থেকে 30% মানুষ সরাসরি হয়তো রাজনীতির সাথে সংশ্লিষ্ট। বাকি মানুষগুলোর কথা কেউ কখনো শুনতে চায় না। এবং আমার তো মনে হয় যে আপনাদের এই প্রোগ্রামটা আমাদেরকে নিয়ে না করে করা উচিত ছিল সাধারণ মানুষদেরকে নিয়ে। সাধারণ মানুষরা কি চায়, তো সেই অ্যান্সারটা আমি আপনাকে একটু দিতে চাই। আমি যখন 1000 মানুষকে কোশ্চিন করেছিলাম যে জুলাই পরবর্তী মানুষের রাজনীতির কাছে, রাজনীতিবিদদের কাছে আপনাদের চাওয়াটা কি, তারা কিন্তু অদ্ভুতভাবে তাদের ফান্ডামেন্টাল নিড চায়নি, অন্ন চায়নি, বস্ত্র চায়নি, বাসস্থান চায়নি। তারা চেয়েছে 2টা জিনিস। একটা হলো এদেশ থেকে করাপশন দূর হোক, আরেকটা জিনিস চেয়েছে কর্মসংস্থান। আপনারা নিজেরা জানেন পুরো পৃথিবীতে বাংলাদেশ এখন সবচেয়ে পোটেনশিয়াল, ডেমোক্রেটিক ডিভিডেন্ড চলছে। যদি রাজনৈতিক অ্যালাইনমেন্ট, সাইফুল ইসলাম, আমরা বুঝতে পেরেছি আপনার এই কথায় আলোচনায় আবারও আসবো, আমরা আপনাদের দর্শকের কাছেও যাব। সময় হলো ভোটের ইস্তেহারের একটা ছোট্ট বিরতি নেওয়ার। বিরতির পরে আবারও ফিরছি, আমাদের সাথে থাকুন। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোটারের ইস্তেহার। আমরা কথা বলছি আজ রাজশাহীর ইস্তেহার নিয়ে। আমরা রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের কাছ থেকে শুনছিলাম তারা তাদের যে ইস্তেহার সেটি কিভাবে সাজাচ্ছেন এবং এই অঞ্চলের মানুষের চাহিদাকে কিভাবে আসলে আগামী দিনে বাস্তবায়ন করবেন। আমরা একটু এবারে আমাদের সাথে যেই দর্শকরা আছেন তাদের কাছ থেকে জানতে চাই, তারা তো এই অঞ্চলেরই মানুষ, তারা আসলে কোন চাহিদাগুলোকে গুরুত্ব দিচ্ছে এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এক তরুণ ভোটার আছেন এখানে, আমরা একটু জানতে চাইবো আপনার কাছ থেকে যে এই যে পরিকল্পনাগুলো করা হচ্ছে, এই যে ইস্তেহারগুলো বাস্তবায়ন করা হচ্ছে, মূলত আসলে আপনারা আসলে এই অঞ্চলের জন্য কি চান?
আচ্ছা, আমি একটু বলতে চাই, সেটা হলো ছোটবেলায় রূপকথার গল্প দেখে বড় হয়েছি। তো রূপকথার গল্পটা ঠিক আমাদের বরেন্দ্র অঞ্চলের মতোই সুন্দর দেখতে, সারাদিকে সবুজ পরিবেশ সুন্দর, এবং সেখানে বেশিরভাগই গরিব মানুষ এবং রাজা বাদশারা থাকতেন। এবং সেখানে একটা চমক হতো কি, সেই গরিব মানুষটা হঠাৎ করে বড়লোক হয়ে যেতেন, তার রাজপ্রাসাদ, গাড়ি তো ওই সময় ছিল না, তার সোনা দানা সব কিছু হয়ে গেছে। তো বর্তমান সময়ে আমাদের রাজনীতিবিদদের ইশতেহারও ঠিক কিছুটা রূপকথার গল্পের মতো। তাদের ইশতেহারটা ঠিক রূপকথার গল্পই, সেটা আসলে বাস্তবে কোনো ভ্যালু নেই। আমরা সবসময় বলি, মানে তরুণদের এই মুহূর্তে রাজশাহীর তরুণদের প্রয়োজন কর্মসংস্থান, শুধু কর্মসংস্থান। সব রাজনীতিবিদ বলছেন আমরা কর্মসংস্থান করে দিব, এটা চাই ওটা চাই, কিন্তু আদৌ এখানে কর্মসংস্থানটা কিভাবে করতে হবে এটা তো কেউ জানেন না। এটা সবাই তরুণরা বলছেন, তার মানে অর্থাৎ এর উপায়গুলো আসলে বলতে হবে। আসলেই তাই, মানে নানাভাবেই কিন্তু আমরা দেখি যে আমাদের যে ইশতেহারগুলো সেগুলো তৈরি হচ্ছে, রাজনৈতিক বিদরা তারা তৈরি করছেন, এবং সেটির আসলে বাস্তবায়ন কতটুকু হয় সেটি চিন্তার বিষয়। এই পাশ থেকে একটু জানতে চাই যে আসলে আমাদের যে ইশতেহারগুলো কতটুকু আসলে আমাদের অঞ্চল বান্ধব, বা আমাদের আঞ্চলিক যে ইশতেহারগুলো আছে সেগুলো জাতীয় পর্যায়ে গিয়ে আসলে কতটা গুরুত্ব পায়, এবং সেই গুরুত্ব পাওয়ানোর দায়িত্বটা আসলে কার বলে মনে করেন? দায়িত্ব তো অবশ্যই রাজনীতিবিদদেরই, যেহেতু তারা জনগণকে নিয়ে কাজ করেন, জনগণের জন্য কাজ করার চেষ্টা করেন। আমরা দেখেছি যে এর পূর্বে বা ত্রয়োদশ নির্বাচন হতে যাচ্ছে, এর পূর্বে 12টা নির্বাচন সংগঠিত হয়েছে এবং তারা বরাবরই খুব ভালো ভালো ইশতেহার দিয়েছেন, যেসব খুবই সুন্দর, কিন্তু বাস্তবায়ন হবার ক্ষেত্রে সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন হয়নি বা হয় না সাধারণত। তো আমার প্রশ্নও থাকবে একটা আজকের অতিথিবৃন্দের কাছে, যে এগুলো ঠিক কেন হয় না, আর এই যে ইশতেহার সমূহ হয় এগুলো কতটা জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে। আমরা আসলে বুঝতে পেরেছি যে আসলে এই যে ইশতেহার তৈরি করা হচ্ছে, এই ইশতেহারগুলো আসলে কাদের নিয়ে হচ্ছে এবং কিভাবে হচ্ছে, এবং এটি বাস্তবায়ন প্রক্রিয়া আসলে কি হওয়া উচিত, সেই বিষয়গুলো আসলে গুরুত্ব পাচ্ছে। এখানে আমাদের যে অতিথিরা আছে আমরা একটু আপনাদের থেকেও আসলে জানতে চাই। জামাতের এমাজউদ্দিন মণ্ডল, একটু যদি বলতেন আমাদেরকে যে এই যে ইশতেহারের কথা আমরা বলছি কতটা আসলে অঞ্চল বান্ধব হয়, এবং অঞ্চল ভিত্তিক ইশতেহারগুলো আপনারা কিভাবে তৈরি করছেন, এবং সেটি জাতীয় পর্যায়ে বাস্তবায়নের জন্য আসলে আপনাদের কি প্রক্রিয়া আছে? জি, ধন্যবাদ। আমার একজন ভোটার প্রশ্ন করেছেন যে আসলে এগুলো রূপকথার গল্পের মতো যে প্রতিশ্রুতিগুলো আমরা দিই, আসলে অনেকটা অতীতে এরকমই হয়ে আসছে। আপনারা সম্প্রতি আমাদের আমিরে জামাতের একটা বক্তব্য শুনেছেন যে আমরা বেকার ভাতায় নয়, বরং সব বেকারদের হাতে কাজ তুলে দিতে চাই। তো বাংলাদেশের অর্থনৈতিক যে ব্যবস্থাটা, এটা যদি আমরা চেঞ্জ করতে পারি এবং আগামী 5 বছর যদি জামাত ইসলামের হাতে ক্ষমতা আসে, তাহলে 5 বছর পর জাকাত নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবেন। আপনাদেরকে ধন্যবাদ। স্বাবলম্বী দেশ গড়ে তুলতে চাই। হ্যাঁ, আমরা একটু মুরাদ রশিদ আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের এক যুগ পার হয়ে গেছে, আমরা আব্দুলপুর থেকে রাজশাহী পর্যন্ত ডাবল রেল করতে পারিনি, আমাদের উত্তর রাজশাহী সেচ প্রকল্প করতে পারিনি। এইটিও তো কিন্তু বিগত সময়ে নির্বাচনগুলো নিয়ে ইশতেহার ছিল। কি বলবেন, আগামী দিনের ইশতেহার কিভাবে বাস্তবায়ন হবে? বরাবর আসলে প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। এটা আসলে যদি জনগণ সত্যিকার অর্থে সম্পর্কিত হয়ে পড়ে একটা ইশতেহারের সাথে, তার নিজের দাবি, নিজের অঞ্চল, নিজের কথা, এটার সাথে যদি রাজনৈতিক দলগুলো দায়বদ্ধ থাকে তাহলে এটা হবে। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে গণতান্ত্রিক চর্চা পর্যাপ্ত আকারে নাই। দেখা যাচ্ছে যে জনগণের সাথে একটা ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক রাখা দরকার। সরকারের মধ্যেও কি আসলে সেই প্রক্রিয়া আছে কিনা যে আপনি তৃণমূলের কথাটা জাতীয় পর্যায়ে নিয়ে আসতে পারছেন? খুবই যৌক্তিক প্রশ্ন করেছেন। আসলে আমাদের পুরো গভর্নমেন্ট সিস্টেমেরই একটা বদল ঘটানো দরকার, যেখানে একেবারে তৃণমূল পর্যায় থেকে মানুষের যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার যেন বাস্তবায়ন ঘটে, এবং সেই ক্ষেত্রে রাজনীতিবিদদের, আঞ্চলিক রাজনীতিবিদদের একটা বড় ভূমিকা আছে, তাদের নেতৃত্বমূলক ভূমিকা, এবং তাদের এগুলো নিয়ে ক্রমাগত সরকারকে চাপ দেওয়া এবং অঞ্চল ভিত্তিক পরিকল্পনা। আমরা বুঝতে পেরেছি। একটু আহমেদ শফিউদ্দিন আপনার কাছে যেতে চাই যে আসলে এই অঞ্চলের কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া উচিত? এই অঞ্চলে যেটা আমি মনে করি যে আইটি ভিলেজ অত্যন্ত শক্ত মানের আইটি ভিলেজ হওয়া উচিত, যেখান থেকে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে তারা কর্মসংস্থান হতে পারে। এখানে হতে পারে আধুনিক কৃষির মাধ্যমে এই অঞ্চলে অনেক তরুণরা কিন্তু গ্রামে যাচ্ছেন, তারা কিন্তু নানান ধরনের কৃষি কাজে যোগ দিয়েছেন। তাদের উচ্চতর প্রশিক্ষণ দিয়ে আরও উন্নত
কৃষি হতে পারে। কিন্তু উদ্বৃত্ত কৃষির অনেক উপকরণ আছে যেখান থেকে আসলে শিল্পায়ন হতে পারে। শিল্পায়ন তো অবশ্যই এটা হতে হবে। আর যেটা এখানে অত্যন্ত জরুরি, যেটা আমরা লক্ষ্য করেছি যে বিগত দিনে হয়তো আমাদের বিভিন্ন বিরোধী দলই হোক বা নাগরিকরাই হোক, 3টি হাসপাতাল চালু হয়েও হচ্ছে না। দেখেন, আমি তো কল্পনা করব এই সেই হাসপাতাল হোক যেখান থেকে সীমান্তের ওপারের মানুষ এখানে এসে চিকিৎসা নিতে আসতে পারেন। আমরা এগুলো ভাববো না কেন? আমরা চিন্তা করতে হবে আমরা কি করে এই দেশটাকে সুন্দরভাবে গড়তে গেলে। উন্নয়ন মানে কিন্তু শুধু প্রজেক্ট নয়, এটা হলো কর্মসংস্থান, মানুষের কল্যাণ। এবং আমাদের রাজনীতিবিদরা, যেটা আমরা দেখেছি, ওই নির্বাচনে যারা হেরে গেলেন তাদের কিন্তু অনেক বেশি দায়িত্ব। তারা কিন্তু সবসময় প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবেন এবং প্রতিদিন তার এলাকার সমস্যা ভাববেন, তার পাড়ার সমস্যা ভাববেন, তার শহরের সমস্যা ভাববেন, তার ওয়ার্ডের সমস্যা ভাববেন, সেখানকার চিকিৎসা ব্যবস্থার কথা ভাববেন। শফিউদ্দিন, আমরা একটু আবারও হচ্ছে যে সাইফুল ইসলাম আপনার কাছে যেতে চাই যে আপনি তো আসলে শিক্ষার সাথেও যুক্ত। রাজশাহী শিক্ষা নগরী বলা হয় এবং 90,000-এরও বেশি শিক্ষার্থী এখানে একই সঙ্গে থাকেন। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আসলে করা যেতে পারে কিনা, আপনাদের দল আসলে কি ভাবছে এই বিষয়টি নিয়ে? শুধু আমাদের দল না, এখন সব দলেরই ভাবা উচিত। আমি আমার ওই ছোট ভাইয়ের প্রশ্নকে আমি এইভাবে অ্যান্সার করতে চাই, যদি এক লাইনে অ্যান্সার করা যায়। বাংলাদেশকে এখন বাঁচাতে চাইলে শুধু রাজশাহীকে না, পুরো বাংলাদেশকে বাঁচাতে চাইলে একটাই রাস্তা, ইফেক্টিভ লিটারেসি ডেভেলপ করতে হবে। এদেশের সবচেয়ে বড় সম্পদকে কাজে লাগাতে হবে। এদেশের সবচেয়ে বড় সম্পদটা হলো ম্যান পাওয়ার। এই ম্যান পাওয়ারকে যদি ইফেক্টিভলি আমরা লিটারেট করতে পারি, এখন ওয়ান ওয়ার্ল্ড কনসেপ্ট চলছে, পুরো পৃথিবী তারা ছড়িয়ে পড়বে, এদেশের রেমিটেন্স আসবে, এদেশের অর্থনৈতিক ডেভেলপ হবে, সবাই নিজে নিজে শিল্পায়ন করবে, দেশকে সুন্দর করে সাজাবে। একটাই রাস্তা, অন্য কোনো রাস্তা নাই। আমার মনে হয় যে রাজনৈতিক দল থেকে শুরু করে যারা রাজনীতির বাইরে আছেন প্রত্যেকেরই রেসপন্সিবিলিটি আছে। শুধু আমরা দোষ দিই রাজনৈতিক দলের, আসলে এটা সঠিক না। সবাই মিলে একযোগে এদেশের প্রত্যেকটা মানুষকে যদি কার্যত শিক্ষিত করা যায়, এদেশ ভালো হতে বাধ্য। ধন্যবাদ আপনাকে। এই বেড়ালের গলায় ঘণ্টাটা আসলে বাঁধবে কে? এটাই তো প্রশ্ন, কে বাঁধবে? সময় বাঁধবে এবং বাধা শুরু হয়ে গেছে। আপনি কি দেখেছেন বাংলাদেশের মানুষ এখন শাউটিং করা শিখেছে, বাংলাদেশ মানুষ এখন চিৎকার করা শিখেছে, কারণ এদেশে এখন 60% ইয়াং, তারা সবাই মিলে একযোগে চাইছে কি করলে দেশের মঙ্গল হবে। শুধু দরকার সেই আন্তরিক প্রশাসন যারা লঙ্গার ভীষণে প্রত্যেকটা মানুষকে ইফেক্টিভ বানাতে পারবে। আমার দৃঢ় বিশ্বাস কোনো রাজনৈতিক দলও যদি কাজ না করে তাহলে সময়ের প্রয়োজনে এদের সোনার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সাইফুল ইসলাম। এমাজউদ্দিন, আপনার কাছ থেকে একেবারে শেষ একটু জানতে চাই যে রাজশাহী নগরী শিক্ষা নগরী এবং এখানে এই শিক্ষার্থীদের আবাসন সমস্যা সহ কর্মসংস্থানের সমস্যা নানাভাবেই আছে। আপনাদের পরিকল্পনাটা আসলে কি থাকবে আগামী দিনে এবং সেটির বাস্তবায়ন কিভাবে ঘটাবেন? আসলে রাজশাহীতে ইউনিভার্সিটি, যে কয়টা ইউনিভার্সিটি আছে তাদের নিজস্ব প্ল্যান আছে, পাবলিক ইউনিভার্সিটিগুলো। বাইরে যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলোর জন্য ছাত্রদের বিভিন্ন হোস্টেল বা হল নির্মাণের ব্যাপারে রাজশাহীতে আমরা ওইভাবে এখন পর্যন্ত ছাত্রদের আবাসনের ব্যাপারে আমাদের ইয়েটা নাই, বরং যারা আমরা বুঝতে পেরেছি। জনাব এমাজউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাথে যারা যুক্ত হয়েছিলেন আজকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। রাজশাহীতে আসলে পিছিয়ে পড়া একটি অঞ্চল, যেটিকে এগিয়ে নিতে গেলে যে ইস্তেহার স্থানীয়ভাবে আসলে সাধারণ ভোটাররা বলছেন সেটিকে আসলে জাতীয় পর্যায়ে গিয়ে বাস্তবায়ন করতে হবে। আজকের এই ইস্তেহার থেকে এটি আসলে প্রত্যেকের দাবি। এই ছিল আজকের ভোটারের ইস্তেহারে। আগামীকালকে দেখা হবে নাটোরে, সেখানকার ইস্তেহার নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন।